আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের নীরব বিপ্লব, নো ভোট নো ভোট ক্যাম্পেইন কেন সফল? দর্শক, অবশেষে বহুল আলোচিত এবং সমালোচিত সেই ভোট গ্রহণ শেষ হলো। এখন চলছে ভোট গণনা। তবে এই গণনার ফলাফল যাই হোক না কেন, পর্দার আড়ালের খবর এবং মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা, বিএনপি কি তবে ক্ষমতায় বসছে? আওয়ামী লীগকে ছাড়াই অনুষ্ঠিত হলো এই নির্বাচন, কিন্তু আওয়ামী লীগ সহিংসতা কিংবা হাঙ্গামার পথে না গিয়ে বেছে নিয়েছিল এক অভিনব কৌশল, নো ভোট নো ভোট ক্যাম্পেইন। আমাদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা গেছে যে বড় কোনো রাজনৈতিক দল নির্বাচনে না থাকলে সহিংসতা অনিবার্য হয়ে ওঠে। কিন্তু এবার আওয়ামী লীগ এক অন্যরকম ম্যাচুরিটি বা রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছে। তারা নির্বাচন বানচাল করতে পেট্রোল বোমা কিংবা জ্বালাও পোড়ায়ের পথে হাঁটেনি, বরং তারা শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছে। তাদের স্লোগান ছিল পরিষ্কার, নৌকা নেই তাই ভোটও নেই। এই শান্তিপূর্ণ অবস্থান শুধু দেশের মানুষের কাছেই নয়, আন্তর্জাতিক মহলেও একটি ইতিবাচক বার্তা দিয়েছে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা সহিংসতা ছাড়াই মাঠের রাজনীতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এই শান্তির পথ বেছে নেওয়ায় তারা জনমনে এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অবশ্যই একটি ধন্যবাদ দাবিদার। এখন প্রশ্ন হলো, এই ক্যাম্পেইন কতটা সফল? মাঠ পর্যায়ের তথ্য বলছে এই ক্যাম্পেইন শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সাধারণ মানুষের মধ্যেও এর ব্যাপক প্রভাব পড়েছে। আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে বিপুল সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থেকেছেন। যে কোনো নির্বাচনে ভোটার উপস্থিতি হলো সেই নির্বাচনের গ্রহণযোগ্যতার মাপকাঠি। যখন দেশের বড় একটি অংশ ভোট বর্জন করে, তখন সেই নির্বাচনের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। আওয়ামী লীগের এই নীরব প্রতিবাদ আসলে সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তারা সহিংসতা না করে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা গত 1.5 বছর যাবৎ বিভিন্ন জরিপ আমাদের সামনে বাংলাদেশি গণমাধ্যমের মাধ্যম দিয়ে হাজির করা হতো, আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগের ভোট নেই। দেখিয়ে দিল আওয়ামী লীগের ভোট আছে কি নেই এবারের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার আসি সবচেয়ে বিতর্কিত বিষয়ে, ভোটের কাস্টিং পার্সেন্টেজে। সরকার বা নির্বাচন কমিশন হয়তো চূড়ান্ত পরিসংখ্যানে একটি সুবিধাজনক সংখ্যা দেখানোর চেষ্টা করবে, কিন্তু মাঠ পর্যায় থেকে বিভিন্ন গণমাধ্যম এবং স্বতন্ত্র পর্যবেক্ষকদের মতে প্রকৃত ভোটের হার 25 থেকে 30% বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই কম উপস্থিতি? আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় প্রতিদ্বন্দ্বিতার অভাব ছিল। সাধারণ মানুষ মনে করেছে তাদের ভোটের কোনো মূল্য নেই। আওয়ামী লীগের নো ভোট ক্যাম্পেইন সাধারণ ভোটারদের ঘরে থাকতে উৎসাহিত করেছে। এই 25-30% কাস্টিং স্পষ্ট করে দেয় যে দেশের একটি বিশাল জনগোষ্ঠী এই প্রক্রিয়ার সাথে একমত ছিল না। গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপিকেই শেষ পর্যন্ত ক্ষমতায় বসানো হচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখা এবং একটি একতরফা পরিবেশ তৈরি হওয়া অনেক সমীকরণের দিকে ইঙ্গিত দেয়। যদি তাই হয়, তবে সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল মেরুকরণ দেখা যাবে। তবে মনে রাখতে হবে, জনগণের বড় অংশকে বাইরে রেখে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনা কঠিন। আওয়ামী লীগ যেভাবে শান্তিপূর্ণভাবে নিজেদের শক্তি প্রদর্শন করলো, তাতে ভবিষ্যতে তাদের উপেক্ষা করা যে কোনো সরকারের জন্যই কঠিন হবে। আওয়ামী লীগ সহিংসতায় না গিয়ে ধৈর্য দেখিয়েছে, এটি তাদের একটি দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলে প্রমাণ করতে চাইছে যে তারা শান্তিপ্রিয় দল এবং তাদের ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হয় না। যখন একজন ভোটার ভোট দিতে যান না, তখন তিনি আসলে বর্তমান ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করেন। এই 25-30% ভোট কাস্টিং এটাই প্রমাণ করে যে সাধারণ মানুষের একটি বড় অংশ মূলধারার রাজনীতির বাইরে চলে যাচ্ছে, যা ভবিষ্যতে সিভিল সোসাইটি মুভমেন্টের জন্ম দিতে পারে। বিএনপি যদি ক্ষমতায় বসে, তবে তাদের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হবে এই বিশাল বর্জনকারী জনতাকে শান্ত করা এবং অর্থনীতি পুনরুদ্ধার করা।
আওয়ামী লীগের এই শান্তিপূর্ণ ক্যাম্পেইন আসলে নতুন সরকারের জন্য একটি মৌন প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। যে নির্বাচনে দেশের অন্যতম বৃহত্তম দল অংশ নেয় না এবং ভোটার উপস্থিতি অর্ধেকের নিচে থাকে, সেই নির্বাচনের নৈতিক বৈধতা নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠবেই। এটি দেশের বৈদেশিক বাণিজ্য এবং কূটনীতিতে প্রভাব ফেলতে পারে। আমরা কয়েক ঘন্টার আগে একটা ভিডিওতে এ বিষয়ে আলাপ করেছি। কাজেই দিন শেষে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনটি আসলে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের বিজয়ে। আওয়ামী লীগের ভাই বোনরা কি মনে করছেন যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ হেরে গেছে? আপনাদের আজকে আর একবার উৎসাহিত হবার দিন, পুনরুজ্জীবিত হবার দিন। কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন সম্ভব নয়, এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে বাংলাদেশ কিন্তু শান্ত হলো না। আমি বরাবরই একটি কথা বলে আসছি যে নির্বাচন হয়ে যাচ্ছে তো কি হয়েছে, নির্বাচন হয়ে যে সরকারটা আসবে সেই সরকারটা সাস্টেইন করতে হলেও তো ভোটের পার্সেন্টেজ লাগে। 30% ভোট যদি হয় বা এটা সরকার যদি বেশিও দেখায় তাতেও কিন্তু কোনো যায় আসে না। মাঠের অবস্থা তো সেরকম। আমাদের কাছে সারা বাংলাদেশের বিভিন্ন নথিপত্র আছে, আমরা সরকারি বেসরকারি নথিপত্রের আলোকেই বলছি কথাগুলো, যে ভোট কাস্টিং ম্যাক্সিমাম 30%-এর বেশি হবে না। বাংলাদেশের ইতিহাসে কম ভোট কাস্টিংয়ের একটি ভোট হয়ে থাকলো আজকের ভোটটি। এখন আসি যে আজকে একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে, এবং এই গণভোটটাও সরকার যদি এটাকে ইঞ্জিনিয়ারিং না করে বা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ না পায়, গণভোটেও আমি বিশ্বাস করছি যে না জয়যুক্ত হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো গণভোটে হয়তো না জয়যুক্ত হবে। বাংলাদেশে এর আগে 3টি গণভোট অনুষ্ঠিত হয়েছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে, প্রেসিডেন্ট এরশাদের আমলে এবং 1991 সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে। 3টি গণভোটেই হ্যাঁ জয়যুক্ত হয়েছে বিপুল ভোটে। কিন্তু এবার হয়তো একটা নজিরবিহীন ইতিহাস ঘটে যাবে। এখন দেখার বিষয় যে কি ঘটছে। আমরা এখন নিশ্চয়ই ফলাফলের অপেক্ষা করব। আওয়ামী লীগের হারাবার কিছু নেই। আওয়ামী লীগের নো ভোট ক্যাম্পেইন শতভাগ সফল হয়েছে। এই সাফল্যকে বেস করে আওয়ামী লীগ সামনে এগিয়ে যাবে। কাজেই হারাবার কিছু নেই। আওয়ামী লীগের জয় হয়েছে, এবং আওয়ামী লীগের জয় হলে ভবিষ্যতেও বাংলাদেশের জয় হবে। কদিন আগে পর্যন্ত একটা সীমাহীন শঙ্কার মধ্যে আমরা ছিলাম। এখনো যদিও বা গণনা হচ্ছে, আলটিমেটলি ফলাফল কি দেয় ইউনূস সরকার সেটি একদম শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় না। আমরা বুঝতে পারছি যে ক্ষমতায় বিএনপি আসছে, বিএনপিকে ক্ষমতায় বসানো হচ্ছে, কিন্তু এটা যদি জামাতকে বসানো হতো, কদিন আগের কথা বলছি, বা এখনো যদি হয়, হ্যাঁ ভোটকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে কিন্তু বাংলাদেশ হেরে যাবে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ হারছে না। এই আশাবাদ নিয়ে আমরা ভোটের ফলাফলের অপেক্ষা করি। এই মুহূর্তে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে নানান ধরনের বিশ্লেষণ হচ্ছে, খুবই স্বাভাবিক। কিন্তু যাদেরকে আমরা বুদ্ধিজীবী হিসেবে মনে করি এই সমাজ, এই রাষ্ট্রের, যাদেরকে আমরা অনেক ভালো বিশ্লেষক হিসেবে মনে করি, তাদেরকেও আমরা দেখছি যে পার্শিয়ালি কথা বলছেন। পুরো ভোটের চিত্রটি তারা সামনে নিয়ে আসতে যেন বেশ খানিকটা সংকোচ বোধ করছেন। কিন্তু আমার মনে হয় এই যে নির্বাচনটি একটা কথিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচনকেও আমরা কোনোভাবেই একটা আদর্শ নির্বাচন হিসেবে অভিহিত করতে পারছি না। বরং একটা বিতর্কিত নির্বাচনের জন্য যা যা অনুষঙ্গের প্রয়োজন, যা যা বিতর্কিত ঘটনার প্রয়োজন, তার প্রায় সবই ছিল। বরঞ্চ যেই আওয়ামী লীগকে অনেক বড় বড় তকমা দেওয়া হয়, বড় বড় কলঙ্কের জায়গায় তাদেরকে চিহ্নিত করা হয়, এবং তার বাস্তবতাও রয়েছে অবশ্যই, তার চেয়েও জঘন্যতম ঘটনা এই নির্বাচনে ঘটেছে। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমার মনে হয় লাভের লাভটি সেই আওয়ামী লীগেরই হয়েছে, যে দলটি নির্বাচনী মাঠের বাইরে এবং যথেষ্ট কোণঠাসা অবস্থায় রয়েছে। আখেরে তাদেরই লাভ হয়েছে। কেমন লাভ হয়েছে আমি সে বিষয়ে আসছি। যদি বলছিলাম যে এই নির্বাচনে সব ধরনেরই
সব ধরনের অপ্রীতিকর ঘটনা ছিল, অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। তবে নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গা ছিল যে তুমুল মাত্রায় সহিংসতা ঘটবে, অবশ্যই সেটি হয়নি। এটি চরম বাস্তবতা, এটি সত্য কথা। কী কী ছিল এইসব নির্বাচনে, মানে এই নির্বাচনের অনুষঙ্গ হিসেবে বিতর্কিত করতে? যেমন ভোটের সিল চুরির ঘটনা, ব্যালট পেপার সংকটের ঘটনা, অন্যান্য অনেক কিছুর ঘটলেও অন্যান্য নির্বাচনে ব্যালট সংকটের বিষয়টি তো আর সব নির্বাচনে দেখা যায় না, এটি মোটামুটি বিরল। যশোরের পৌর এলাকার বেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে। সব খবর তো আর গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আসে না। যাই হোক, আমি উদাহরণ হিসেবে বলছি, সিল চুরির ঘটনা ঘটেছে, ব্যালট সংকটের ঘটনা ঘটেছে, ভোটাররা ভোট দিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছেন এবং ভোট গ্রহণও প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল। কিন্তু ব্যালট পেপার সংকট কেন দেখা দেবে? ভোটার প্রতি ভোটারদের মাথা পিছু মানে একটা করে ব্যালটই তো থাকার কথা। সেখানে ব্যালট পেপার যখন সংকট দেখা দেয় তখন বুঝে নিতে হবে যে জাল ভোট সেখানে পড়েছে, অথবা আওয়ামী লীগের সময় যে অপবাদগুলো ছিল যে নিজের ভোটটা নিজে দিতে পারেনি, ভোটগুলো আগে দেওয়া হয়ে গেছে। এবং সেই ধরনের কথা তো শুধু যশোরের এই বেল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেই নয়। আমরা 12 তারিখ নির্বাচনের দিন সকাল থেকেই তো এই ধরনের ঘটনা সম্পর্কে আমরা সচিত্র প্রতিবেদনও দেখছিলাম, নানান ধরনের ঘটনাও জানছিলাম। অনেকে তো টেলিভিশন ক্যামেরার সামনে এসে তারা তাদের ক্ষুব্ধতার কথা জানালেন যে নিজের ভোটটা কেন নিজে দিতে পারলেন না, তার ভোট কেন আগে দেওয়া হয়ে গেছে। গণহারে সিল মারা ঘটনা ঘটেছে কুমিল্লা, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায়। এবং যেমন কিশোরগঞ্জে ভোট কক্ষে পোলিং কর্মকর্তার নির্বাচনের ব্যালট পেপার আগেই ছিঁড়ে রেখেছেন, সেই ঘটনা ধরা পড়েছে টেলিভিশনের ক্যামেরায়, তাকে আটক করা হয়েছে। এই ধরনের ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে কোনো একটি কেন্দ্রে বা কোথাও কোথাও 70% বেশি ভোট পড়েছে। 70% কেন, তার চেয়ে বেশি আরও ভোট পড়তে পারে, এমন ঘটনা আমাদের জানা লাগতে পারে। এখনও পর্যন্ত এটি সর্বোচ্চ জানা গেছে। কিভাবে হয় আওয়ামী লীগ ছাড়া একটি নির্বাচনে 70% ভোট? এটা মিরাকল বলবো নাকি অ্যাক্সিডেন্ট বলবো নাকি কাকতালীয় বলবো নাকি জালিয়াতি বলবো, এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, জাল ভোটের কথা তো বললামই, অসংখ্য জায়গায় জাল ভোট পড়েছে। ভোট দিতে না পেরে মানুষ ফিরে ফিরে যেমন যাচ্ছেন, আবার মানুষজনকে টাকা দিয়ে কেনার চেষ্টা করা হয়েছে। এবং এই বিষয় তো আগের দিন রাত থেকেই শুরু হয়েছে, আমরা যদি সবাই জানি, এবং যেটিকে লাইলাতুল ইলেকশন হিসেবে অভিহিত করা হচ্ছে। এবং এই যে সো কল্ড ঐতিহাসিক নির্বাচন, সেই নির্বাচনে নিঃসন্দেহে একটি ভালো দিক সংযোজিত হয়েছিল, যদিও সেই ভালো দিকের মর্ম কতটুকু রাখা গেছে তা নিয়ে এর মধ্যে প্রশ্ন উঠেছে। পোস্টাল ব্যালট পেপারের আয়োজন ছিল, সেই পোস্টাল ব্যালট পেপার নিয়ে নানান ধরনের কাহিনী ঘটেছে বিদেশে দেশে। 1 মাস আগে থেকে পোস্টাল ব্যালট পেপারগুলো দেশের মধ্যে বিভিন্ন রিটার্নিং কর্মকর্তার কাছে বা জেলা প্রশাসকের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। সেই পোস্টাল ব্যালট পেপারগুলো আসলে কী করা হয়েছে, কতজন হাতে পেয়েছে, অথবা গণভোটের যে ব্যালট পেপারগুলো আগে থেকে গেছে সেইগুলো নিয়ে কোন ধরনের চর্চা করা হয়েছে তা তো এখনও পর্যন্ত নিঃসন্দেহে অনেক ধরনের সন্দেহের মধ্যে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বড় ধরনের সহিংসতা কেন ঘটলো না? অবশ্যই এদিক থেকে নির্বাচনকে বড় ধরনের যে সহিংসতা ঘটেনি তার জন্য অবশ্যই কৃতিত্ব প্রশাসনকে দেওয়া যেতেই পারে। যেহেতু সেনাবাহিনী মাঠে ছিল, তৎপর ছিল, সকাল থেকে সেনাবাহিনী বেশ তৎপর ছিল, এই কারণে সহিংসতার বড় কোনো ঘটনা আমরা দেখতে পাইনি। অবশ্যই সাধুবাদ জানাই। আর এর পিছনে আরও যে কারণ দুটি রয়েছে, যেহেতু আওয়ামী লীগ নেই, টান উত্তেজনা ওইভাবে নেই, কিন্তু জামাতে ইসলামী বা বিএনপি তো প্রতিদিন তাই 17 বছর পর যে ভোট বা নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে এবং আওয়ামী লীগ বিহীন যে ফাঁকা মাঠ, তাতে প্রত্যেকেই মরিয়া হয়ে উঠেছে জেতার জন্য। সেই মরিয়া হয়ে ওঠার এক ধরনের চেষ্টা আমরা ভোটের আগের দিন রাতেই দেখলাম, যেটি বললাম যে সকালেই সেনাবাহিনী বেশ তৎপর হয়ে উঠেছিল বিধায় বড় ধরনের সহিংসতা ঘটেনি। এবং
এই সব জায়গা থেকেই বিএনপি জামাতে ইসলামী দুই দলই বেশ সতর্ক অবস্থানে ছিল যে তারা বিশেষ করে বিশেষ একটি শক্তি নানান ধরনের ম্যানিপুলেশন অথবা ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে তারা তাদের আসনগুলো যতগুলো বেশি পাওয়া যায় সেই চেষ্টা এখনও তাদের থাকলেও সরাসরি সহিংসতার মধ্যে যায়নি যাতে নির্বাচনটি পণ্ড না হয়। যদিও শোনা যাচ্ছিল যে এমন কিছু ঘটনার মাধ্যমে কেউ কেউ নির্বাচন বয়কট করতে পারে, হয়তো শেষমেশ তারা তাদের হিসাব পাল্টে ফেলেছে যে কী হতে পারে নির্বাচন থেকে বয়কট করলে তাদের জন্য কতটুকু উপকার হতে পারে। এবং কয়েকজন বিশ্লেষকের কথা বলছিলাম যে তারা এই নির্বাচনকে মোটামুটি বিতর্কহীন হিসেবে একটি নির্বাচন হিসেবে অভিহিত করার চেষ্টা করছেন। কষ্ট হয় যে সারা রাত ধরে যা ঘটলো নির্বাচনের আগের রাতে সন্ধ্যা থেকে যা ঘটে গেল, আওয়ামী লীগ সরকার তো দলীয় সরকার ছিল, তাই না? আমি তাদের বিষয়টিকে নিশ্চয়ই জায়েজ করার চেষ্টা করছি না। ভোটের রাজনীতি আওয়ামী লীগ শেষ করেছে, এটি বাস্তবতা। কিন্তু সে দলীয় সরকারের অধীনে সেই দল তো ম্যানিপুলেট করার চেষ্টা করবেই। একটা কথিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে কেন এমন ঘটনা ঘটবে যে আগের রাত থেকেই ভোটাভুটি শুরু হয়ে যাবে? সেই ঘটনাটি এই নির্বাচনে ঘটল ডক্টর ইউনূস সরকারের অধীনে। এবং বলছিলাম যে আওয়ামী লীগের লাভটাই হয়েছে বেশি এই নির্বাচনে। তার কারণ আওয়ামী লীগের সবচেয়ে বড় অপবাদ তো ছিল দিনের ভোট রাতে হওয়াতে। 2018 সালে 2024 যে আমিটামি নির্বাচন হয়েছে তার চেয়েও বেশি কলঙ্কিত ছিল ওই ভোটটি, ওই নির্বাচনটি। এবং ওই নির্বাচনের মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক কফিনে মোটামুটি অনেকগুলোই পেরেক ঠোকা হয়ে গেছে, তারা নিজেরাই ঠুকেছে। যাই হোক, এখন তো আর বেশ বড় গলায় কেউ বলতে পারবে না যে দিনের ভোট রাতে শুধুমাত্র আওয়ামী লীগের সরকারের সময় হয়েছে। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়ও যে দিনের ভোট রাতে হতে পারে তার নমুনা আমরা দেখলাম। এবং এই 18 মাসে এই সরকারে এবং এই যে কিছু তরুণ সোকল কিছু বিপ্লবী, আমি সবার কথা বলছি না, তাদের কারণে যে মানুষ একটা নাভিশ্বাসময় জীবনের মধ্যে ছিল, একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ছিল, সেইখান থেকে আওয়ামী লীগের প্রতি মানুষের কিছুটা সফট কর্নার জেগেছে। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ মানুষের সফট কর্নারটা আরও বেশি অর্জন করবে যে না, তাহলে আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল। এবং এই ভোট নিঃসন্দেহে নিরুত্তাপ ছিল, কোনো উত্তেজনা ছিল না। তবে কে কতটা নিজেদের দখলে নিতে পারে সেই সব বিষয়ই তাদের মাথাতে ছিল, যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল অন্তত এই মুহূর্তে যারা মাঠে রয়েছে। এবং সবচেয়ে বড় অবাক করার বিষয়, রাতে যে ঘটনাগুলো ঘটলো আমরা দেশের গণমাধ্যমগুলোতে একেবারে দুই একটি ছাড়া আর কোনো গণমাধ্যমে তেমন কোনো কিছুই দেখলাম না। এবং ওই দুই একটি তো হাতে গোনা দুই একটি রিপোর্ট। কি আশ্চর্য বিষয়!